বিসমিল্লাহির রহমানির রহিম। সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ও আমার শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকে আমরা সপ্তম শ্রেণীর প্রথম অধ্যায়ের প্রথম অধ্যায় থেকে গণিতের ধারাবাহিক টিউটোরিয়াল শুরু করতে যাচ্ছি। তো আজকে আমরা প্রথম অধ্যায়ে মূলদ অমূলদ সংখ্যা কি এটা নিয়ে জানব। তো এখানে মূলদ অমূলদ সংখ্যাটার বিষয়টা হচ্ছে যে আপনারা ক্লাস 6-এ যারা পড়ে আসছেন তেমন আসলে বিস্তারিত আলোচনা নেই। মূলত অমূলত সংখ্যাগুলা কিন্তু একটু এই লেভেলে অর্থাৎ সপ্তম শ্রেণীর লেভেলে একটু কঠিন লাগতে পারে। তো ভয়ের কোনো কারণ নেই। আমরা সামনে অষ্টম শ্রেণী আছে, নবম শ্রেণী আছে, দশম শ্রেণী আছে। এই সব ক্লাসগুলোতে আমরা আরো এটা সম্পর্কে ডিটেলস জানতে পারবো। তো এখানে আমরা মূলদ অমূলদ সংখ্যাটা অন্তত এইটুকু বুঝতে নিব, একটা কনসেপ্ট, স্বাভাবিক কনসেপ্ট। সেটা হলো সকল পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ সংখ্যা, দশমিক সংখ্যাকে মূলদ সংখ্যা বলে। আমি যদি একটু উদাহরণ দিই, যেমন দেখেন এখানে যে সব সংখ্যাকে পি ডিভাইডেড কিউ আকারে প্রকাশ করা যায় তাকে মূলদ সংখ্যা বলে। আপনি এইভাবে বলতে পারেন যে পি ডিভাইডেড কিউ আকারে পি ডিভাইডেড কিউ আকারে পি ডিভাইডেড কিউ আকারে যেসব যেসব সংখ্যা যেসব সংখ্যা প্রকাশ করা যায় প্রকাশ করা যায় ওই সকল ওই সকল না লেখা ওই সব লেখেন। ওই সব সংখ্যাকে ওইসব সংখ্যাকে মূলদ সংখ্যা বলে। মূলদ সংখ্যা বলে। তাহলে আমরা কি বললাম যে মূলদ সংখ্যা আছে পি ডিভাইডেড কিউ আকারে প্রকাশ
কিউ আকারে যেসব সংখ্যা প্রকাশ করা যায় ওই সব সংখ্যাকে মূলদ সংখ্যা বলে। এখানে একটু খেয়াল রাখতে হবে যে কিউ এর মান, এই যে এই কিউ এর মানটা কখনো 0 হতে পারবে না, অর্থাৎ কিউ এর মান কখনো 0 হতে পারবে না। তাহলে যেমন ধরেন এখানে 5 একটা পূর্ণ সংখ্যা, এটা একটা মূলদ সংখ্যা। এরপর পাই, পাই কি মূলদ সংখ্যা? না, পাইয়ের মান কত রেই আমরা 3.1416। আসলে কি পাইয়ের মান কি এখানে শেষ? না, এইখান থেকে পাইয়ের অসংখ্য মান আছে, মিলিয়ন বিলিয়ন পর্যন্ত পাইয়ের মান হইতে পারে। সুতরাং পাই যেহেতু এরকম ভগ্নাংশ সংখ্যা হোক, কিন্তু সেই ভগ্নাংশ সংখ্যার একটা লিমিট থাকতে হবে। যদি লিমিট থাকে বা সীমা থাকে সেটাই মূলদ সংখ্যা হবে। যেমন 2.5 বা 2.25। তাহলে দেখেন এটা একটা মূলদ সংখ্যা, কারণ এখানে দশমিকের পরে 2 ঘর, এটা নির্দিষ্ট করে দেওয়া আছে, কিন্তু পাইয়ের ক্ষেত্রে কি নির্দিষ্ট করে দেওয়া নাই, বিদায় এটা অমূলদ সংখ্যা। আবার এখানে এটা লেখা যায় 5/4, এইটাও একটা মূলদ সংখ্যা। অর্থাৎ এটারও যদি আপনি ভগ্নাংশ আকারে ভাগ করেন তাহলে দেখবেন যে এটা দশমিকের পরে নির্দিষ্ট করে দেওয়া থাকবো। সুতরাং এখান থেকে আমরা বলতে পারি যে মূলদ সংখ্যা হচ্ছে পূর্ণ সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ সংখ্যা, এগুলোকে মূলদ সংখ্যা বলা হয়। এটা সম্পর্কে আমরা আরো বিস্তারিত জানবো। এরপর দেখেন বর্গ সংখ্যা বলতে কি বোঝায়। বর্গ ও বর্গমূল। বর্গ হচ্ছে কি একটা আয়ত যার বাহুগুলো পরস্পর সমান। আমরা বর্গ সম্পর্কে বলেছি যে চতুর্ভুজের 4টা বাহু সমান এবং কোণগুলো সমকোণ থাকে বর্গ বলে। এখন বর্গ কিভাবে নির্ণয় করে? ধরেন এইটার মান 2 আছে, এটার মানও 2, এটার মানও 2, তাহলে 4টা বাহুর মান পরস্পর সমান। তাহলে সুতরাং দৈর্ঘ্য সমান, প্রস্থ সমান। তাহলে আমরা যদি 2 স্কয়ার দিই তাহলে হয়ে যায় কত? 4। তার মানে বর্গর মান কত? বর্গ হচ্ছে কত? বাহু স্কয়ার দিয়া আমরা নির্ণয় করতে পারি বর্গ এর মান। যেমন এখানে হচ্ছে বর্গ একটা আয়ত যার বাহুগুলো পরস্পর সমান, বর্গের বাহুর দৈর্ঘ্য ক, একক হলে বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফল হবে ক গুণন ক বর্গ স্কয়ার। অর্থাৎ এটা 2 হইলে এটা 2 হইলে তাহলে 2 গুণন 2 সেন্টিমিটার দেওয়া থাকলে বর্গ সেন্টিমিটার হবে, মিটার দেওয়া থাকলে বর্গ মিটার হবে, কিলোমিটার দেওয়া থাকলে বর্গ কিলোমিটার হবে। আর যদি কোনো কিছু দেওয়া না থাকে আপনি সেখানে একক ধরে নিতে পারেন, তাহলে বর্গ একক হবে। তাহলে বিপরীতভাবে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হয়? তাহলে বাহু স্কয়ার, অর্থাৎ ক স্কয়ার, এটার মান যদি ক হয়, এটার মান যদি ক হয়, তাহলে ক গুণন ক, ক স্কয়ার হবে। তাহলে বাহুর দৈর্ঘ্য ক একক। এখন এই যে এইখানে এটা একটা বর্গ, এই বর্গের ভিতরে 9টা মার্বেল আছে। এই যে চিত্রে 9টা মার্বেলকে বর্গাকারে সাজানো হয়েছে। সমান দূরত্বে প্রতিটি সারিতে 3টি করে 3টি সারিতে মার্বেল সাজানো আছে এবং মোট মার্বেলের সংখ্যা কত হবে? তাহলে দৈর্ঘ্য বরাবর 3টা, প্রস্থ বরাবর 3টা, তাহলে 3 গুণন 3 সমান সমান কত হবে? 9টা, তার মানে 3 স্কয়ার। এখানে প্রত্যেক সারিতে মার্বেলের সংখ্যা এবং সারির সংখ্যা সমান, তাই চিত্রটিকে একটা বর্গাকৃতি হয়েছে। ফলে 3-এর বর্গ কত? 9। তা এই যে এখানে আমি যখন এটা এইভাবে লিখি, যদি এই যে এখানে যদি 3 স্কয়ার দিই তাহলে এই 3-এর স্কয়ার ভাঙলে কত হয়? 9 হয়। এই 9 হইল বর্গ সংখ্যা, এটা হলো বর্গ সংখ্যা। বর্গ সংখ্যা। আর এই যে এইখানে এই 3 হলো বর্গমূল।
বর্গমূল। অর্থাৎ কোনো একটা সংখ্যা যখন আপনি রুট করবেন, তখন রুট করলে কি হবে, যেমন এখানে 4 একটা সংখ্যা নিলেন, এটার যদি আপনি রুট করেন তাহলে এটার ভ্যালু কত হবে, 2 হবে। তাহলে এই 2 হলো বর্গমূল, আর এই 4 হলো কি বর্গ সংখ্যা। তাহলে এইখানে দেখেন উদাহরণ উত্তর বলছে কি বর্গমূল কি, কোনো সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় তা হচ্ছে বর্গ। যেমন 2 দিয়ে 2 এর গুণ দিলে 2 দুগুণী 4, এই 4 হলো কি এখানে বর্গ, এবং সংখ্যাটির গুণফলের বর্গমূল। তার মানে গুণফলের যে 2 গুণন 2, তাহলে 2 হচ্ছে এখানে বর্গমূল, আর 2 আর 2 গুণ কইরা যেটা পাইছি সেটা হচ্ছে বর্গ সংখ্যা। আশা করি বুঝতে পারছেন। এরপরে পূর্ণবর্গ সংখ্যা। পূর্ণবর্গ সংখ্যা বলতে কি বোঝায়, যেমন এখানে একটা সারণী দেওয়া আছে, দেখেন আপনারা সবাই, এখানে 1, তো দৈর্ঘ্য বরাবর 1, প্রস্থ বরাবর 1, তাহলে 1 এর যদি আমি 1 দিয়ে গুণ দিই তাহলে কত হবে, নিশ্চয়ই 1 হবে, অর্থাৎ 1 স্কোয়ার হবে, তাই না? তো 1 স্কোয়ার বলতে কি, স্কোয়ার বলতে কি বোঝায়, 2টা 1 বোঝায়। এটা একটু নিচে লিখি, আমি উপরে লিখি, তাহলে এখানে 1 গুণন 1 ইকুয়াল টু কত হইব, 1 হইব। এখন 1 এর যদি স্কোয়ার দেন তাহলে 1 এর স্কোয়ার 1ই হবে। এরপর যদি আবার আমি 2 দিই তাহলে 2 গুণন 2 সমান কত হবে, 2 স্কোয়ার হবে। তাহলে 2 স্কোয়ার মানে কি, 2টা 2 গুণ করলে কত হবে, 4 হবে। এরপর 3 গুণন, 3টা বাংলা লেখছে না, এখানে আবার 3 গুণন 3 সমান সমান কত, 3 স্কোয়ার। 3 স্কোয়ারে ভাঙালে কত হয়, 9 হবে। আবার 4 গুণন 4 তাহলে কত হবে, 4 স্কোয়ার। মানে দুইটা সংখ্যা এক জাতীয় থাকলে সেটা কি হয়ে যায়, স্কোয়ার হয়ে যায়। স্কোয়ার বলতে কি বোঝায়, 2 বোঝায়। তাহলে এখানে 4 গুণন 4, 4 স্কোয়ার। 4 স্কোয়ার এবং গেলে 2টা 4 গুণ করলে কত হয়, নিশ্চয়ই 16 হয়। এইভাবে 5-এর বর্গ, 6-এর বর্গ করছে। আশা করি বুঝতে পারছেন। এখানে যদি সংখ্যা না দিয়া চলক দিত, চলক বলতে কি বোঝায়, এই যে এ বি সি ডি এগুলোর চলক, তাহলে এখানে এ আর এ গুণ দিলে কত হইব, নিশ্চয়ই এ স্কোয়ার হবে। কি বলেন, 2 2 গুণ দিলে যদি 2 স্কোয়ার হয়, তাহলে এ গুণ দিলে কত, এ স্কোয়ার হইব। এ স্কোয়ার হবে। আবার যদি এটার মান বি হয় তাহলে কি হবে, বি গুণন বি, তো বি স্কোয়ার হবে। এইভাবে এগুলা ভাঙানো হয়েছে। এরপরে দেখেন এখানে কি বলছে, 1 sin 9 25 49 সংখ্যাগুলোর বৈশিষ্ট্য হলো যেগুলোকে অন্য কোনো পূর্ণ সংখ্যার বর্গ হিসাবে প্রকাশ করা যায়। যেমন দেখেন আপনি এই সংখ্যাগুলো যদি লেখেন, এই যে 1 4, এই যে এখানে 1, তারপর 4, তারপর 9, কত আছে এবার 25, তারপরে কত 49। একটু খেয়াল করে দেখবেন, 1-এর ভাঙাইলে কি 1 গুণন 1 হয়, তাহলে এটা ভাঙাইলে কত হয়, 1 স্কোয়ার হয়। এরপর দেখেন 4-এর যদি আমি ভাঙাই তাহলে কত, 2 গুণন 2 ইকুয়াল টু কত হবে, 2 স্কোয়ার হবে। 2 স্কোয়ার ভাঙাইলে কত, 4 আসে। এরপর 9-এর যদি ভাঙাই তাহলে 3 গুণন কত, 3, মানে কত হইব, 3 স্কোয়ার আসবে। 3 স্কোয়ারে ভাঙাইলেও কিন্তু দেখেন 9 আসে। এরপরে এখানে কত, 25, তাহলে এটা যদি ভাঙাই তাহলে 5 গুণন 5 কত আসবে, 5 স্কোয়ার আসবে। 5 স্কোয়ার ভাঙাইলে কত হইব, 25 হবে।
25 হবে। এখানে কত 49, এটার ভাঙারে কত 7 গুণন 7 কত হবে 7 স্কোয়ার হবে। 7 স্কোয়ারে ভাঙারে দেখেন 49 হয়। তাহলে এই সংখ্যাগুলা হচ্ছে কি বলছে যে পূর্ণবর্গ সংখ্যা। এই যে এগুলা পূর্ণবর্গ সংখ্যা। পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল একটা কি স্বাভাবিক সংখ্যা। যেমন এখানে 21-এর বর্গ, দুইটা 21 গুণ করে দেখেন 21-এর বর্গ যদি আপনাকে নির্ণয় করে তাহলে 21 স্কোয়ার। তাহলে 21 স্কোয়ার বলতে কি দুইটা 21, তাহলে 21 গুণন কত 21 গুণ দিলে কত হয় দেখেন 1 1 1 2 1 2 আবার 2 1 2 2 দুগুণী 4। তাহলে কত এলো 1-এর সাথে 0 যোগ করলে 1, 2 এর 2 কত 4 আর এনে কত 4, 441 হয়েছে। এই যে এখানে 441 হয়েছে। তাহলে এটি একটা কি পূর্ণবর্গ সংখ্যা। তাহলে আমরা এখানে কি পেলাম যে একটি সাধারণভাবে একটি স্বাভাবিক সংখ্যা m কে যদি অন্য কোনো স্বাভাবিক সংখ্যা n এর বর্গ n স্কয়ার আকারে প্রকাশ করা হয় তবে m হচ্ছে বর্গ সংখ্যা আর m সংখ্যাগুলোকে কি বলা হবে পূর্ণবর্গ সংখ্যা বলা হবে। এরপরে দেখেন বর্গ সংখ্যার ধর্ম কি। 1 থেকে 20 পর্যন্ত বর্গ সংখ্যাগুলো পূরণ করতে পারছে। আমরা একটু আগেই বলছি যে বর্গ সংখ্যা হচ্ছে এই যে সংখ্যা যেটা দেওয়া থাকবে এটার সমপরিমাণ সংখ্যা দিয়ে গুণ করলে আমরা বর্গ সংখ্যা পাচ্ছি। যেমন 1 দিয়ে 1 এর গুণ দিলে যা আসে এটা হলো 1 এর বর্গ সংখ্যা, আবার 2 দিয়ে 2 এর গুণ দিলে যা আসে এটা হলো 2 এর বর্গ সংখ্যা, 3 দিয়ে 3 এর গুণ দিলে যা আসবে এটা হলো 3 এর বর্গ সংখ্যা। যেমন 4 এর বর্গ সংখ্যা দেওয়া নেই, তাহলে 4 দিয়ে 4 এর গুণ দেন 4 4 16 হইব। তার মানে তাহলে আমরা এখানে কি রাখতে পারি, তাহলে এটা একটু চেঞ্জ করি আমি, রাখতে পারি কি 16। আবার দেন 6 এর বর্গ কত 6 6 36, তাহলে 7 এর বর্গ কত হইব নিশ্চয়ই এখানে 49 হবে। বোর্ডে লেখা 49। এরপরে তাহলে 10 এর বর্গ কত 10 10 কত হয় 100 হয়। 12 এর বর্গ 2টা 12 গুণ দিলে কত হইব 144 হবে। 15 এর বর্গ 2টা 15 গুণ দিলে কত হয় 225 হয়। আপনারা গুণ করবেন এইভাবে 25 গুণন 25, তাহলে 5 5 25 কে 5 হাতে থাকে 2, 5 দুগুণে 10 আর 2 কত 12, এটা গুণ করা শেষ এখানে 0 দেন। আবার 5 দুগুণে 10 কে 0 হাতে থাকে 1, 2 দুগুণে 4 এর কত 5, তাহলে এখানে কত যোগ করলে 5 হয়, এখানে 2 হয়, এখানে 6 হয়। সরি এটা তো 25 25 গুণ করছি আমি, এটা তো 15 15 গুণ করতে হবে আমার, সরি 15 15 গুণ করি আমরা, 15 গুণন হচ্ছে 15, তাহলে 5 5 25 কে 5 হাতে থাকে 2, 5 একে 5 আর 2 7, আবার 5 1 কে 5, 1 1 কে 1, তাহলে এখানে 5 7 5 12 2 হাতে থাকে 1, 1 আর 225। এরপরে দেখেন এখানে কত হবে 20 ডাবল 400। এইভাবে অঙ্কগুলা আমাদের করতে হবে। তো আপনাদের বাসায় বেশি পরিমাণে করতে হবে, করলে সমস্যার সমাধান হবে। সারণীভুক্ত সংখ্যাগুলোর এককের ঘরে অঙ্কগুলোর ডান ভালোভাবে পর্যবেক্ষণ করি, লক্ষ্য করি যে সংখ্যাগুলোর একক স্থানীয় অঙ্ক 0 1। এই যে এখানে যে সংখ্যাগুলো আছে এর ডান দিকের সংখ্যাগুলো পর্যবেক্ষণ করতে বলছে এবং দেখতে বলছে একক স্থানীয় অঙ্কে 0 1 4 5 6 বা 9 কোন বর্গ সংখ্যা একক স্থানে 2 3 7 বা 8 অঙ্ক নেই। দেখেন এখানে 1 আছে 4 আছে 5 আছে 6 আছে 9 আছে, এগুলা কিন্তু বর্গ সংখ্যার ক্ষেত্রে আছে, কিন্তু কোনো বর্গ সংখ্যার শেষে মানে ডান পাশে 2 3 7 বা 8 অঙ্কটা নাই। এটা বলছে, এটা একটু মনে রাখবেন, এখানে একটা কাজ আছে, এই কাজটা আমাদের করতে হবে। তাই
টিউটোরিয়ালটা আসলে বড় হয়ে যাইতেছে, আমরা আজকে আর এটা দীর্ঘায়িত করব না। আগামীকালকে আল্লাহ ওয়াসাইলে মানে আগামী একটা সময় আমি এই কাজটা করে দেব আপনাদেরকে। এই কাজটা আমি পরবর্তী টিউটোরিয়ালে করব খুব শীঘ্রই। তো ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকেন। আর হ্যাঁ, আপনারা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন এবং আমাকে আমার কে কোথা থেকে দেখতেছেন এটা একটু কমেন্টে জানাবেন, এবং যদি কোনো ভুল হয় তাহলে সেটা আপনারা কমেন্টের মাধ্যমে সেটা আমাকে জানাবেন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।